আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশে আজকে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। আপনারা দেখেছেন ঢাকার মানিক মিয়া এভিনিউতে জনসভা করে, শোডাউন করে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল কোটার নামে, সেই কোটা বিরোধী আন্দোলনের যেই জনশক্তি ছিল সেই শক্তিটিকে কাজে লাগিয়ে তারা একটি রাজনৈতিক দল করার চেষ্টা করেছেন এবং সেটি আজকে তারা নতুন একটি নাম দিয়ে জাতীয় নাগরিক পার্টি, বাংলিশ যদিও বাংলা এবং ইংলিশ মিলিয়ে এই নামটি। তো এই দলটি একটি নতুন রাজনৈতিক দল, স্বাধীন একটি দেশে যেই কোনো ব্যক্তি, যেই কোনো গোষ্ঠী, যেই কোনো মত এবং পথের মানুষ তাদের রাজনৈতিক কর্মসূচি মানুষের কাছে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল করতেই পারেন। আমরা এতে দোষের কিছু দেখি না, কিন্তু এই দলটি আসলে কি চায়? বাংলাদেশের যে জন্মের ইতিহাস, ১৯৭১ সালে যে বাংলাদেশটি স্বাধীন হয়েছিল, ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬৬ দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন এবং ৭১ মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশটি রচিত হয়েছে, এই বাংলাদেশটির বয়স আজকে ৫৩ বছর। এই ৫৩ বছর পর বাংলাদেশে একটি টার্মোয়েল যাচ্ছে। সে টার্মোয়েলের সুযোগে একটি কিংস পার্টির জন্ম হয়েছে। কেন কিংস পার্টি বললাম? আপনি দেখেন, ক্ষমতায় থেকে ডক্টর ইউনূস কিন্তু আগে একটি দল করতে চেয়েছিলেন। আপনারা জানেন 111 যখন হয় ২০০৬ সালে, তখন ডক্টর ইউনূস এই একটি রাজনৈতিক দল, সেটির নামও ছিল জাতীয় নাগরিক শক্তি। সেই নাগরিক শক্তি শব্দটি চলে গেছে, কারণ উনার এখন আর শক্তি সামর্থ্য নাই। এই জন্য সেটি ইনি পার্টি, অর্থাৎ এখন তিনি জাতীয় নাগরিক পার্টি, কিন্তু তিনি সিনে নেই। তিনি আছেন কে যেন একজন উপরে বসে আছে, সেরকম করে বিনি সুতার মালায় ইনি এক জায়গায় বসে আছে। ওনার কথাটা আমরা কিভাবে জানি যে ইনি এই নাগরিক পার্টির সাথে জড়িত? ইনি ব্রিটেনে একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, তিনি ছাত্রদেরকে বলেছে যে তোমরা একটি রাজনৈতিক দল করো, এবং সেই থেকে ছাত্ররা প্রথম দিকে কিন্তু ছাত্ররা কোনো রাজনৈতিক দল করবে এই কথা বলেনি। তো ছাত্ররা প্রথমে বলেনি, এখন কেন বলছে? এখন কেন রাজনৈতিক দল করলো? দেখেন, এই বাংলাদেশে যে আন্দোলনটি হলো, এই আন্দোলনের পিছনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ছাত্রদল, ছাত্র শিবির সহ নানান পক্ষ থেকে কিছু কিছু লোক এসে জড়ো হয়েছিল। ছাত্রলীগ থেকে যারা এসছে তারা নিজেরাই স্বীকার করেছে তারা আসলে শিবিরের লোক। ছাত্রলীগে তারা অনুপ্রবেশকারী ছিলেন। যে আমাদের ওবায়দুল কাদের ভাই, যিনি বলতেন যে দলে কাউয়া ঢুকেছে, উনাকে অনেক কাউয়া কাদের পর্যন্ত বলে মানে উনাকে বিদ্রুপ করেছিলেন। কিন্তু কাউয়া যে কি পরিমাণে ঢুকেছে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা প্রতীয়মান। এই কাউয়ারা এসে দলের ভিতরে একটা বিশৃঙ্খলা করেছে, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে দলে গেছে। পরবর্তীতে তারা সুযোগ বুঝে বেরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে ছোবল দিয়েছে। এই ছোবল দেওয়ার পর ডক্টর ইউনূসের বহুদিনের খায়েশ, তিনি যদি বাংলাদেশের একবার যদি ক্ষমতাটা পেতেন, তিনি সেই ক্ষমতার স্বাদ পেয়েছেন। সেই ক্ষমতার স্বাদ পাওয়ার পরে তিনি একটি রাজনৈতিক শক্তি চেয়েছিলেন, যেটা নাগরিক শক্তি। সেই নাগরিক শক্তির পরিবর্তে তিনি এবার পেলেন কি? নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। তো এখন এই জাতীয় নাগরিক পার্টিতে যারা আজকে নতুন দল সূচনা করলেন, তাদের যখন অনুষ্ঠানটি চলে, একটা অংশ আমার দেখার সুযোগ হয়েছে। সেখানে আমি কিছু স্লোগান শুনলাম। স্লোগান কি? মুজিববাদ মুর্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। তো ইনকালাব বাংলাদেশে টিকিয়ে রেখেছে কারা জানেন? ১৯৭১ সালের ঘাতক মাওলানা মান্নান, যিনি ইনকিলাব নামে একটি পত্রিকাও রেখেছিলেন। সেই ইনকিলাবের পত্রিকার যে মালিক মাওলানা মান্নান চিহ্নিত যুদ্ধাপরাধী, এবং যারা ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদের সাথে সরাসরি জড়িত ছিল এই মাওলানা মান্নান। তো মাওলানা মান্নান মরে গেছে, যার জন্য তাকে যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন হতে হয়নি। সেই মাওলানা মান্নানের ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদকে মুর্দাবাদ দিচ্ছে। এখন মুজিববাদটা আসলে কি?
এই যে তারা নতুন যে রাজনৈতিক দল, তারা মুজিববাদের বিরুদ্ধে। মুজিববাদের মূল ভিত্তি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কারণ মুজিবের সারা জীবনের চাওয়া একটাই, যে আমি একটি স্বাধীন সার্বভৌম বাঙালির জন্য একটি রাষ্ট্র চাই, যে বাঙালি জাতিসত্তা কয়েক হাজার বছর পিছনে গিয়েও আপনি ট্রেস করতে পারবেন। ৩,০০০ বছর পিছনে যান, ৪,০০০ বছর পিছনে যান, আপনি কিন্তু এই বাঙালি জাতিসত্তা পাবেন। যে জাতিসত্তা বড় বড় রাষ্ট্রের অংশ ছিল, কিন্তু কোনোদিনও নিজে একটি রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন, তিনি বাঙালিকে একটি স্বাধীন স্বপ্নিক একটি বাংলাদেশ দিয়েছেন। সেই বাংলাদেশটি কেমন হবে, মুজিববাদ সেখানে ঘোষণা দিয়েছে সেই বাংলাদেশটি হবে অসাম্প্রদায়িক, অর্থাৎ সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তান এবং ইন্ডিয়া নামক দুইটি রাষ্ট্র ভাগ হয়েছে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছেন এই দেশ ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে হবে না, এটা হবে দল মত নির্বিশেষে সকল জাতের, সকল ধর্মের, সকল মানুষের দেশ। যার জন্য বলা হলো কি, এটি হবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। মানুষের ধর্ম থাকবে, রাষ্ট্র কোনো ধর্ম প্যাট্রোনাইজ করবে না। এক, মুজিববাদের দ্বিতীয় বিষয়টি ছিল গণতন্ত্র, অর্থাৎ একটি দেশ হবে যে দেশটি মানুষ ভোটের মাধ্যমে নেতা এবং নেতৃত্ব নির্বাচন করবেন। মুজিববাদের তৃতীয় বিষয়টি ছিল জাতীয়তাবাদ, অর্থাৎ জাতীয়তাবাদ বলতে যে জাতি হিসেবে আমরা বাঙালি, আমাদের যে চেতনা, আমাদের যে বোধ এবং বুদ্ধি, আমাদের যে হেরিটেজ, আমাদের যে কালচার, শত শত বছরের, হাজার বছরের পুরনো, এটাকে সংরক্ষণ করা হবে। আর চতুর্থ যে বিষয়টি ছিল সেটি ছিল সমাজতন্ত্র। তো মুজিব তো সমাজতান্ত্রিক ছিলেন না, তাহলে সমাজতন্ত্র কেন আসলো? এর ব্যাখ্যাটা একটু পিছনে গিয়ে দিতে হয়। দেখেন, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বলশেবিক বিপ্লবের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং পরে পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয়েছে, যে রাষ্ট্রগুলো সমাজতান্ত্রিক ধারার। যুগোস্লাভ থেকে শুরু করে, রাশিয়ান ফেডারেশন থেকে শুরু করে, কিউবা থেকে শুরু করে, এরকম ভাবে অনেকগুলা পূর্ব ইউরোপের অনেক রাষ্ট্র, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, এরা সবাই তখন ওয়ার্সো জোট নামে একটা জোট ছিল, নেটোর বিপরীতে, সেই জোটের অংশীদার ছিল। তারা সমাজতন্ত্র চাইতো। তো এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো যখন শক্তিশালী হতে শুরু করলো, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জিতলো, যে মিত্র শক্তি ব্রিটিশ এবং আমেরিকার নেতৃত্বে, সেই শক্তি দেখলো যে সমাজতন্ত্রে যে মূল্যটা আছে, এই মূল্যটা অনেকেই কিন্তু খেতে ইচ্ছুক। তাইলে এখন কি করতে হবে? যে গরিব মানুষ, এই পুঁজিবাদের ভিতরে গরিব মানুষের অবস্থা ভালো থাকে না, পুঁজিবাদের ভিতরে ধনী এবং গরিবের বৈষম্য অনেক থাকে, তাইলে কি করতে হবে? তখন সমাজতন্ত্রের যে জনকল্যাণকর কিছু নীতি আছে, সেই নীতিগুলা গণতন্ত্রের ভিতরে অ্যাডাপ্ট করে নিলেন। কিরকম? যার চাকরি থাকবে না, রাষ্ট্র তাকে ভাতা দিবে। যে দুস্থ অসহায়, তাকে রাষ্ট্র বেনিফিট দিবে। যে নাগরিক বৃদ্ধ হয়ে গেছে, আর কাজ করার সময় নেই, রাষ্ট্রীয়ভাবে তাকে ভাতা দিবে, যেটাকে আমরা পেনশন বলি। এবং অসুস্থ নাগরিককে তারা বিনা পয়সায় চিকিৎসা দিবে। এই যে সমাজতন্ত্রের এই কনসেপ্টটি কিন্তু ডেমোক্রেসিতে, মানে গণতন্ত্রে, অর্থাৎ পুঁজিবাদের ভেতরে অ্যাডাপ্ট করে নিছে ইউরোপিয়ান নেতারা। কি কারণে? যাতে সমাজতন্ত্রের বীজটা তাদের দেশে এসে আক্রমণ করতে না পারে। তাই সেই সমাজতান্ত্রিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কি বাংলাদেশের এই মুজিববাদে অ্যাডাপ্ট করা হলো। তাহলে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালির জাতীয়তাবাদ, এই চারটি বিষয় মুজিববাদী দর্শনের ভিত্তি। এখন আজকে যে রাজনৈতিক দল আসলো, তারা কি বলছে? তারা মুজিববাদকে মুর্দাবাদ বলছে, তাদের হলো ইনকালাব জিন্দাবাদ। ইনকালাব জিন্দাবাদ আপনি বলছেন, আপনি কি গণতন্ত্র দিবেন না? ওই যে আমরা পড়ছিলাম না, যে একদিন বাঙালি ছিলাম রে। এই যে বাঙালি যখন ছিলেন আপনি, যখনই আপনি গণতন্ত্রের কথা বলবেন, তখন মুজিব এসে আপনার পাশে দাঁড়াবে। যখনই আপনি ওই সমাজতান্ত্রিক কাঠামোতে যে জনকল্যাণমূলক যেসব নীতি আছে, সেই নীতির কথা বলবেন, মুজিব এসে আপনার পাশে দাঁড়াবে। আপনাকে ওখানে যেতে হবে না, মুজিব সেই আপনার পাশে দাঁড়াবে। আপনি যখনই বাঙালির বৈশাখের কথা বলবেন, বাঙালির ইলিশ মাছের কথা বলবেন, পান্থা ভাতের কথা বলবেন, বাঙালির সকালের কথা বলবেন, বিকালের সূর্যাস্তের কথা বলবেন, নদীমাতৃক দেশের কথা বলবেন, বর্ষার কথা বলবেন, বৃষ্টির কথা বলবেন, আমার সোনার বাংলা বলবেন, লালনের গান বলবেন, হাসনের গান বলবেন,
শত শত বছর ধরে অগণিত কবিদের গীতাঞ্জলি নিবেদনে যে সাহিত্য ঐশ্বর্যশালী দ্বারা পুষ্ট হয়ে উঠেছে, সে সাহিত্যের কথা বলবেন, তখন কিন্তু বাঙালিত্ব আপনার কাছে এসে দাঁড়াবে, মুজিব আপনার পাশে এসে দাঁড়াবে। মুর্দাবাদ আর জিন্দাবাদ যাই বলেন, এ থেকে আপনার নিষ্কৃতি নেই। আর কি অসাম্প্রদায়িকতা! আমরা পুরো পৃথিবী থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঝেড়ে ফেলতে চেয়েছি। সেটার সোপান শুরু হয়েছিল ওই মুজিববাদের বাংলাদেশ থেকে, যে ধর্ম নয়, মানুষের রাষ্ট্রের ভিত্তি হবে ব্যক্তির ধর্ম, রাষ্ট্রের ধর্ম নয়। এই যে বিষয়টি, এই বিষয়টিকে আপনি বাদ দিয়া আপনি এখন কি করবেন? তাহলে আপনার নীতি কি হবে? আপনার নীতি হবে সাম্প্রদায়িক, আপনার নীতি হতে হবে অগণতান্ত্রিক, আপনার নীতি হতে হবে অবাঙালি। তা না হলে আপনি মুজিববাদের বাইরে গিয়ে আপনার জায়গাটা কোথায়, আমাদেরকে সেই জায়গাটা একটু বলুন। তো এখন এই গেল মুজিববাদের কথা আপনি যখন বলছিলেন। তো এখন এই যে দলটি, এই দলটি কেন একটি দল, মানে ছাত্ররা কেন একটি রাজনৈতিক দল গঠন করলেন? তারা প্রথমে বিএনপির আশ্রয় যেতে চেয়েছিলেন প্রথম দিকে, কিন্তু বিএনপিতে আশ্রয় দেওয়ার মতো কোনো ঠাঁই নেই। কারণ বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, 16-17 বছর তারা ক্ষমতার বাইরে। যেই মানুষরা গত 15-16 বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, দলের খুঁটি হয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে বাদ দিয়ে এই নতুন গজিয়ে ওঠা 2 দিনের আদা ল্যাংটা এইসব ছেলেবেলেদেরকে নমিনেশন দেওয়ার মতো ক্ষমতা বিএনপির নাই। তাই তারা বলেছে, কিছু আসন তোমাদেরকে দিতে পারি, কিন্তু সারা বাংলাদেশে তোমাদেরকে সেইভাবে অ্যাকোমোডেট আমরা করতে পারবো না। তারপর তারা তাদের যে আতুরঘর, যেটা জামাতে ইসলামী, তাদের যে কনসেপ্ট, ওই যে ইনকালাব জিন্দাবাদ, ওই যে, তো তারা জামাতে ইসলামের কাছে গেল, কিন্তু জামাতে ইসলামের একটা পার্টিকুলার প্রবলেম আছে। জামাত কেন তাদেরকে সরাসরি নিতে পারলো না? কারণ জামাতে ইসলামী, আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবেও বলি যে জামাতে ইসলামের যে সাংগঠনিক কাঠামো, তাদের যে চেইন অফ কমান্ড, এটা কিন্তু অন্য যে কোনো দলের চাইতে বাংলাদেশে ভালোভাবেই আমরা প্রতীয়মান হতে দেখেছি। তার মানে তাদের সাংগঠনিক কাঠামোটা, ভিত্তিটা শক্ত, যেই কারণে তারা যেই কোনো লোককে হঠাৎ করে রোকন বানাইতে পারে না, হঠাৎ করে দলের সাথী বানাতে পারে না, হঠাৎ করে দলের নেতৃত্বে নিয়ে আসতে পারে না। তাদের দলে কেউ আসলে প্রথমে কর্মী হবে, তারপরে কর্মীর থেকে সে সাথী হবে, সাথী থেকে সে সদস্য হবে, রোকন হবে। এই পর্যায়ে তাদের একটা ডেকোরাম আছে। সেই ডেকোরাম ছাড়া যদি তারা এইসব ছেলেবেলেদেরকে নিয়ে রাজনীতিতে নেমে আসে, তাইলে জামাতে ইসলামী ওই মওদুদির যুগ থেকে আজকে পর্যন্ত এই 70 বছর 80 বছরের যে রাজনৈতিক পথ চলা, তারা কিন্তু সেখানে কিন্তু মার খেয়ে যাবে। তাদের এতদিনের, কারণ তারা জানে না এরা কি করতে পারবে না পারবে, কিন্তু তাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটি ধ্বংস হয়ে যাবে, তাদের নীতি আদর্শ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই জন্য জামাতে ইসলামীও তাদেরকে নিতে পারল না। তাই সর্বশেষ তাদেরকে পরামর্শ দিল বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যে তোমরা নিজেরা একটা পণ করো, আমরা তোমাদের সাথে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা কোপারেশন করব। আমি দেখলাম তাদের যে নেতা হিসেবে যিনি মনোনীত হয়েছেন, নাহিদ ইসলাম, তিনি বলেছেন আমরা ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কোনো দল এই দেশে আর রাজনীতি হবে না। তাহলে কার পন্থী হবে? আমেরিকাপন্থী আর চায়নাপন্থী? চায়নার নাম আর ইন্ডিয়ার নাম কিন্তু আপনি বলেননি, আমেরিকার নাম বলেননি। কেন বলেননি নাহিদ সাহেব? কারণ আপনার অলরেডি আমেরিকা হাটে হাড়ি ভেঙে দিয়েছে। 29 মিলিয়ন আপনারা এনেছেন, অস্ত্র কিনে মানুষকে গুলি করেছেন, অস্ত্র কিনে বাংলাদেশকে অশান্ত করেছেন, সরকারকে হটিয়েছেন এবং এই বাংলায় রক্ত ঝরিয়েছেন। টাকা দিয়েছে আমেরিকা, টাকা দিয়েছে চায়না। এই চায়নার টাকা আর আমেরিকার টাকা খেয়ে আপনি কিন্তু চায়নাপন্থী রাজনৈতিক দল হওয়া যাবে না, আমেরিকাপন্থী রাজনৈতিক দল হওয়া যাবে না, এই কথাটি বলেননি। কিন্তু বলেছেন পাকিস্তান আর ইন্ডিয়াপন্থী হওয়া যাবে না, কিন্তু আমেরিকাপন্থী হলে কোনো অসুবিধা নেই, কারণ তাদের অনেক টাকা, সেই টাকা আপনারা খুবই টাকার মধু পেয়েছেন, এই মধু বেশি দিন থাকবে না। তবে মনে রাখেন, রাজনীতি যদি স্বচ্ছ থাকে, ভোট যদি মানুষ দিতে পারে, সরকার যদি কনস্টিটিউশনালি হয়, আপনারা জানেন শেখ হাসিনার সময় কনস্টিটিউশনে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি ছিল না, ওনারা বাদ দিয়েছিলেন। কিন্তু এবারে রিসেন্টলি সরকারকে, মানে সরকারের আপিলের ফলে সুপ্রিম কোর্ট কিন্তু কনস্টিটিউশনে আবার ওই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংযোগ করে দিয়েছে। তাই যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়, যেটা সংবিধানে আছে সেই ব্যবস্থায়, আমি কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের খুব
মানে ভক্ত না, কিন্তু তারপরও সংবিধানে যেটা আছে সেটা তো মানতে হবে। সংবিধানে যা আছে সেই সংবিধান অনুসারে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, যদি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী এবং ওই বৈষম্য সৃষ্টিকারী যে দল, যারা দলটির নাম এখন জাতীয় নাগরিক পার্টি দিয়েছেন, সেই নাগরিক পার্টিও যদি দাঁড়ান, একটি সিটেও আপনাদের সমঝোতা না করে জিতা সম্ভব না। হয় সন্ত্রাস করতে হবে, বেশি শক্তির ব্যবহার করতে হবে, আর না হয় জামাতের সাথে এবং বিএনপির সাথে রুদ্ধদ্বারে বসা আপনাদেরকে সমঝোতা করতে হবে। আর এই সমঝোতা যদি না হয়, একটি আসনে সারা বাংলাদেশে জামানত পাওয়ারও আপনাদের কোনো সম্ভাবনা নেই। আর যদি থাকে সেটি হলো ওই যে বললাম, যাদের আশ্রয় প্রশ্রয়ে আপনারা একটি দল করেছেন। তবে আওয়ামী লীগের যারা কর্মী, আওয়ামী লীগের যারা নেতা, আওয়ামী লীগের যারা ভক্ত, মুজিববাদের যারা বিশ্বাসী, গণতন্ত্রে যারা বিশ্বাসী, সাম্যের নীতিতে যারা বিশ্বাসী, সমাজতন্ত্রে যারা বিশ্বাসী, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বাঙালিত্বে যারা বিশ্বাসী, তাদের কথা বলে রাখি, তাদের জন্য এই দলটি হওয়ায় কিন্তু আমাদের জন্য একটি শুভ লক্ষণ। কারণ আওয়ামী লীগের কোনো ভোট ওদিকে যাবে না। আওয়ামী বিরোধী অর্থাৎ এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের যে ভোট, এই ভোটটি আগে মূলত দুইটি ভাগে যেত, একটা জামাতের জায়গায় আরেকটি বিএনপির জায়গায়। এখন এই ভোটটি 3 ভাগ হলো। তার মানে হচ্ছে আমাদের যে শত্রুপক্ষ, আমাদের যে বিরোধী পক্ষ, শত্রুপক্ষ বলাটা ঠিক হবে না, বিরোধী পক্ষ বলাটাই ঠিক হবে। আমাদের যে বিরোধী পক্ষ, এই বিরোধী পক্ষ আমাদের এন্টি আওয়ামী লীগের ভোটটিকে এখন 3 ভাগে নিতে হবে। আমরা এই বছরের মধ্যেই একটি নির্বাচনের সম্মুখীন হব, আমরা নির্বাচন দেখব। সেই নির্বাচনে সকল দল আসুক, নির্বাচন করুক। আমি বিশ্বাস করি গণতন্ত্রে একটি ভালো দল হলে দেশের জন্য ভালো, কিন্তু এটি ভালো দল নয়, এটি হচ্ছে একটি সন্ত্রাসী দল। আমরা তাদের সন্ত্রাস নৈরাজ্য আমরা দেখেছি, আমরা তাদের হত্যা দেখেছি। তারা দেশকে বিক্রি করার জন্য, দেশের স্বার্থকে বিক্রি করার জন্য আমেরিকা থেকে কিভাবে অর্থ নিয়েছে সেটা আমরা দেখেছি। তাই আমি বলবো এটা জন্মই আজন্ম পাপ একটি দল। এই দলের যারা সদস্য, এই দলের যারা মেম্বার, এই দলের যারা নেতা হবেন, তাদের আজকেও ভালো না, ভবিষ্যতও ভালো হবে না। সবাই ভালো থাকবেন। এই দলের আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।